আমি বোধহয় প্রথম সন্তান ছিলাম যে কিনা তার মায়ের মৃত্যুর খবর শুনে এক ফোঁটাও কাঁদেনি, বরং অদ্ভুত এক বিচ্ছিরি অনুভূতি থেকে নিজেকে মুক্তি ভেবেছিলাম। সেদিন ছিল শনিবার। সকাল থেকে আকাশ মেঘনা থাকলেও 11টার পর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আমার মা যখন আমাকে পেছন থেকে ডাক দিয়েছিল নিশি বলে, আমি উত্তর না দিয়েই বের হয়ে গিয়েছিলাম। ওটাই ছিল তার মুখ থেকে শোনা শেষ কথা। আমার মেজাজ এতটাই খারাপ হয়েছিল যে আমি মোবাইলটাও রেখে এসেছিলাম বাসায়। ক্লাসে গিয়ে সব থেকে পেছনের বেঞ্চে বসে বৃষ্টি দেখছিলাম। ক্লাসে আরোর সাথে মিশতে পারতাম না বলে এমনিতেই আমার কোনো বন্ধু ছিল না, তবে একটা ছেলে ছিল অয়ন নামে, যে কি না আমার সাথেই কথা বলার খুব চেষ্টা করত, কিন্তু সবসময় আমার ভ্রু কুঁচকে থাকা দেখে সাহস পেত না কথা বলার। আমি এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছি, ঠিক সেই সময় আমার কলেজের পিয়ন মামা এসে আমাকে জোরে ডাক দিয়ে বলল, নিশি, তোমার ছোট মামা এসেছে তোমাকে নিতে, তোমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। কথাটা শুনে আমি প্রচণ্ড অবাক হলাম, কারণ সে কেউ কোনোদিন আমাকে নিতে আসেনি। তার মানে বাসায় কোনো কঠিন সমস্যা হয়েছে। আমি সাথে সাথে ব্যাগ হাতে করে উঠে গেলাম। অয়ন আমাকে পেছন থেকে ডেকে বলল, নিশি, কোনো সমস্যা হলে আমাদের জানিও। আমি ওর কথা তোয়াক্কা না করে বের হতে লাগলাম। সামনের বেঞ্চে বসে থাকা সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আমি বাইরে বের হয়ে দেখি ছোটো মামা পেছনে ঘুরে দাঁড়িয়ে মাথায় চুল টানছে। এই লোকটার সাথে ভালোভাবে কথা না বললেও সে আমার খুব ভালোবাসে। হুট করে বৃষ্টি আস্তে আস্তে হওয়া শুরু করলো। আমি মামার কাছে যেতে সে চমকে আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, তুমি এমন দিনেই ফোনটা হাতে আনলে না নিশি? ছোটো মামার এমন প্রশ্ন শুনে যতটা না অবাক হয়েছি, তার থেকেও বেশি অবাক হয়েছিলাম তার চোখ মুখ ভেজার দেখে, কিন্তু কোনো প্রশ্ন করলাম না। মামার বাইকের পেছনে বসতে মামা এক টান দিয়ে বাড়ির সামনে দিয়ে গেল বাইক। এমন অস্বাভাবিক আচরণ আমাকে ভাবতে লাগালো। বাসার সামনে আসতেই দেখি মানুষের ভিড়। এই ভিড়টা দেখেই আমার মনের ভেতর কেমন জানি ভয় করতে লাগলো। সবাই কেমন জানি একটা দুঃখী ভাব নিয়ে আমাদের দিকে তাকাচ্ছে। অজানা ভয়ে আমার গা ছমছম করছে। বাড়ির এক কোণে রাখা অ্যাম্বুলেন্সের দিকে আমার চোখ পড়তেই বুকের ভেতর জোরে মোচড় দিয়ে উঠল। হট করে ছোটো মামা আমার হাত ধরে বসলো শক্ত করে। মামা হাত ধরার সাথে সাথে আমি তীব্র দুর্বলতা অনুভব করি। গেটের কাছে যেতে না যেতেই বাসার ভেতর থেকে জোরে জোরে কান্নার আওয়াজ আমার কানে এলো। আমি মনের অজান্তেই দাঁড়িয়ে পড়লাম সেখানে। মামা আরও শক্ত করে আমার হাত ধরল। কার কি হয়েছে সেই কথা একবারও মাথায় না এসে আমার চোখের সামনে আমার বাবার পুরো শরীরের সাদা কাপড় দিয়ে ঢাকা ছবি এসে ভেসে উঠল। আমি ধপ করে বসে পড়লাম ওখানে। বুক চেরা আর্তনাদ করে উঠল বাবা বলে। আমার শুধু বাবাকে ঘিরে ছোট্ট পৃথিবীটা চোখের পলকেই ভেঙে পড়তে দেখছিলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার মামা আমাকে তার বুকের ভেতর নিল। আমার চিৎকার শুনে ঘরের ভেতর থেকে কে জানি গেটের বাইরে ছুটে এলো কাঁদতে কাঁদতে। আমি অনবরত কাঁদছি, কাউকেই দেখতে পাচ্ছি না। আমি শুধু বাবা বাবা বলে কাঁদছি। আমার কান্নার আওয়াজ যেন চারপাশটাকে ভারী করে দিচ্ছিল। আমাকে ঘিরে সবাই কাঁদছে, কিন্তু আমি কাউকে ছুঁতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এই সময় আবছা করে দেখতে পেলাম আমার বাবা ঘর থেকে ছুটে আসছে। আমি জোর করে চোখ মেলে তাকিয়ে দেখতে দেখতেই মামার কোলে ঢলে পড়লাম। আমার চোখ বন্ধ হয়ে গেল। নিশি, চোখ খোল মা, নিশি, চোখ খোল। এমন আবছাটাকে আমি চোখ মেলে দেখি আর মামার কোলের ওপর আমার পা মেলানো আর মাথাটা বাবার কোলে। আমি অবিশ্বাস্য চোখে বাবার মুখে হাত দিয়েই দেখি সত্যি সত্যি আমার বাবা আমার দিকে ঝুঁকে আছে, আমাকে মা মা বলে ডাকছে। আমি এক লাফ দিয়ে উঠে খুশিতে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম পাগলের মতন। বাবা, ও বাবা, তুমি ঠিক আছো? ঠিক আছো বাবা? এটা শুনে বাবাও খুব কাঁদছে। বাপ বেটি দুজন মিলে খুব ধরে কাঁদছি। আমার পৃথিবী ঠিক আছে। এই খুশিতে আমি যেন একটু আগের থেকেও আরও বেশি কাঁদছি। হঠাৎ করে আমার ছোটো মামা আমাকে বাবার কাছ থেকে টেনে সরিয়ে নিল। তারপর অনেকটা টান দিয়ে আমাকে ডাইনিং রুমে নিয়ে গেল। আমার সামনে কাপড়ের কাপড় দিয়ে ঢাকা একটা লাশ। ঘরের কোনায় কোনায় একজন কাঁদছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমার ছোটো মামা আমার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, তোমার মা আত্মহত্যা করেছে। আমি তড়িৎ গতিতে মামার দিকে তাকালাম।
অবিশ্বাসী দৃষ্টিতে। মনের ভেতরে খুব ঝটকা পেলাম, তবুও আমি স্থির হয়ে যাচ্ছি। মামার চোখে মুখে পানি। কেউ একজন কাফনের মুখের কাপড়টা খুলল আর কান্নাজড়িত কণ্ঠে বলল, শেষবারের মতন তোমার মাকে দেখে নাও। আমি কেমন জানি পাথর হয়ে গেলাম কথাটা শুনে। আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি এক মাথা এগিয়ে তাকে এক নজর দেখলাম। একেবারে সাদা মানুষটার পুরো শরীরটা নীল হয়ে আছে। একটু তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়া আমি অনেকক্ষণ পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে থাকলাম নিথর দেহটার সামনে। ক্লাস 7-এর পরে প্রায় 5 বছর পরে এখন আমি আমার মায়ের মুখটাকে ভালো করে দেখলাম, তাও নাকি শেষবারের মতন। আমার কষ্ট হচ্ছে না, কিন্তু মনে হলো বিশাল সাইজের পাথর এনে কেউ আমার বুকের ওপর চেপে দিয়েছে। আমার নিঃশ্বাস চলছে না, তবু আমি বোঝা টানছি জোর করে। আমি আস্তে আস্তে অনেকটা চোরের মতন লুকিয়ে আমার ঘরে চলে আসলাম। আমার পেছন থেকে কে জানি আসছিল, আমি না দেখেই দরজা দিলাম। ছিটকিনি লাগিয়ে দরজা ঘেঁষে ধপ করে বসে পড়লাম। চোখের সামনে ভেসে আসতে লাগলো প্রায় 5 বছর আগে সবার অগোচরে ঘটা সেই ভয়ঙ্কর ঘটনাটা, যেটা সাক্ষী ছিলাম আমি, আমার মা আর একজন। যে ঘটনার ছোবলে আজকে আমার এই অবস্থা। ক্লাস 7-এ ফাইনাল পরীক্ষার পরে আমি তখন মায়ের সাথে নানুর বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। আমি সবার খুব আদরের ছিলাম। আমার কারণে আমার 3 মামা নানুর বাড়িতে ছাদে পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল। আমরা সবাই মিলে ছাদে পিকনিক করছিলাম, কিন্তু আমার মা আসছিল না উপরে। শরীর খারাপের কথা বলে মা নিচেই ছিল, ওপরে আসছিল না। মায়ের শরীর খারাপ বলে আমরাও বেশি জোর করিনি। পিকনিকের মাঝে আমার বাবা হঠাৎ করে ফোন দিল। ভিডিও কল দিতেই দেখতে চাইলো তার আদরের মেয়েটা কি করছে মামাদের সাথে। আমি খুশিতে লাফিয়ে লাফিয়ে বাবাকে দেখছিলাম। বাবা আমাকে বলল মায়ের কাছে ফোন দিয়ে যেতে। আমিও বাবার সাথে কথা বলতে বলতে নিচে নেমে গেলাম মাকে ফোন দিয়ে আসার জন্য। নিচে নেমে মায়ের ঘরে মাকে পেলাম না। ঘুরঘুর করে এঘর ওঘর খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও মা নেই। বাবাকে বললাম মাকে খুঁজে তারপর তোমাকে কল দিচ্ছি। এটা বলার পরে মাকে খুঁজতে খুঁজতে নানু বাসার একেবারে কোনার ঘরে উকি দিলাম। দেখি সেই ঘরের দরজা দেওয়া। তখন আমার মনে হলো মা ও ঘরে আছে কি না। আমি দরজা কড়া নাড়তে লাগলাম। মা, ও মা বলে আমার ডাকের মধ্যে শুনতে পেলাম। ভেতরে ফিসফিস করে মাথা হচ্ছে, নিচে তো শুধু আমার মাই ছিল। ভেতরে আসলে কে কার সাথেই বা কথা হচ্ছে আমার কেমন জানি মনে হলো। আমি আরও জোরে মাকে ডাকতে লাগলাম আর দরজায় ধাক্কা দিতে লাগলাম। কয়েক মুহূর্তে যাওয়ার পরে আমাকে চমকে দিয়ে আমার মা দরজা খুলে মুখ বের করলো। আমাকে বিরক্তির সাথে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? আমি হাঁ করে মাকে দেখলাম। মায়ের চোখে মুখে পানি, চোখ দুটো টুকটুকে লাল, বোধহয় খুব কেঁদেছে। মায়ের এর অবস্থা থেকে মা আমার মনের ভেতর উতাল পাতাল করতে থাকলো। আমি ভয় পাওয়া গলায় মাকে জিজ্ঞাসা করলাম, ও মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? মা আমার কথার কোনো উত্তর না দিয়ে কেমন জানি ক্ষিপ্ত চেহারা করে আমাকে বলে উঠল, আমার কিছু হয়নি, যা এখান থেকে। আমার ওপরে গিয়ে কাউকে বলবি না, আর ওপরে গিয়ে কাউকে বলবি না আমি এই ঘরে আছি। এই প্রথম আমার মা এমন ব্যবহার করলো। আমার খুব কান্না আসছিল। আমি হুট করেই মাকে কিছু না বলে শরীরের সমস্ত জোর দিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলতে গেলাম। আমার মা হয়তো ভাবেনি আমি এমনটা করব। অনেকটা অপ্রস্তুতভাবে দরজা একটু খুলে যেতেই দেখি ভেতরে একটা লোক বিছানার উপর শুয়ে আছে। লোকটার দিকে চোখ পড়তেই সে কেমন জানি ভয়ে কেঁপে উঠল, হুড়মুড় করে উঠে দাঁড়ালো। আমি লোকটাকে এর আগেও কয়েকবার দেখেছি, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। আমি অবিশ্বাসের চোখ দিয়ে মায়ের দিকে তাকালাম। মাও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি চিৎকার করে কেঁদে উঠলাম, লোকটা কে? মার সাথে সাথে আমার মুখে হাত চেপে ধরলো, আর লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি এক্ষুনি বের হয়ে যাও শাহিন। এই কথা বলতেই ঘরের ভেতর থেকে পেছনের সাইডের দরজা দিয়ে লোকটা চোরের মতন পালিয়ে গেল। আমি পানি ভর্তি চোখ দিয়ে সব দেখছি। আমার মা আমার মুখ চেপে রেখেছে, কিন্তু আমি এতটুকু নড়াচড়া করতে চাইলাম না। আমার মায়ের সাথে লোকটার কি সম্পর্ক? কেন আমার মা এমন করছে? নানান প্রশ্নে আমি জর্জরিত। লোকটা চলে যেতেই আমার মা আমার মুখ থেকে হাত সরিয়ে নিল। আমি ভয়ে কান্না করে উঠলাম। মা সাথে সাথে ঘরের দরজা দিয়ে আমার কাছে আসলো। আমি ধপ করে মেঝেতে বসে পড়লাম। আমার পুরো দুনিয়া ঘুরছে আমার সামনে। মা আমার পায়ের কাছে এসে বসতেই আমি চিৎকার দিয়ে উঠলাম, লোকটা কে? এই ঘরে কেন তোমার সাথে ছিল সে? মা শঙ্কিত মুখে আমার দিকে তাকালো। মায়ের চোখ দিয়ে অবিরত পানি পড়ছে, মাথাটা একেবারে নিচু করা, ঠিক একটা অপরাধীর মতন। মা অঝরে কেঁদে উঠল, আমাকে বলল, আমি সব বলবো, তুই আমাকে ভুল বুঝিস না। এই কথাটা শুনে আমি কেমন জানি খুব রেগে গেলাম। আমি চিৎকার দিয়ে উঠলাম, লোকটা কে? আমাকে শুধু এইটুকু বলো।
মা আমাকে দেখে উত্তর দিতে পারছিল না। আমি অসহায়ের মতন কাঁদছি। মা আমাকে কি উত্তর দেবে? আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি। ঠিক সেই সময় ঘরের দরজা কড়া নাড়ার আওয়াজ হলো। বাইরে থেকে শোনা গেল আমার ছোটো মামা অনবরত আমাকে আর মাকে ডাকছে। আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো। আমি হুট করে উঠে এক দৌড় দিয়ে দরজা খুলে মামাকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের হয়ে গিয়েছিলাম। আমি কাঁদতে কাঁদতে খালি পায়ে বাসার বাইরে বের হয়ে গিয়েছিলাম। রাস্তার ওপর বসে হাউমাউ করে কাঁদছিলাম। আমাকে খুঁজে বের করেছিল আমার ছোটো মামা। ততক্ষণে আমার কান্না শুকিয়ে মনের ভেতরে প্রচণ্ড ক্ষোভ আর অবিশ্বাসের জন্ম নিয়েছিল। আমি বাসায় ফিরে কারোর সাথে কিছু বলিনি, শুধু বলেছিলাম আমি আমার বাবার কাছে যাব। অবস্থা এমন করে ফেলেছিলাম যে আমাকে একবেলার ভেতরেই আমার বাবার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ঘটনার পর থেকে আমার মা অনেকবার চেষ্টা করেছিল আমার সাথে ওটা নিয়ে কথা বলতে, কিন্তু আমি তাকে কোনো দিন সেই সুযোগটা দিইনি। সেদিনের পর থেকে হাস্যপ্রাজ্জ্বল আমি একেবারে নিথর আর শান্ত হয়ে গিয়েছিলাম। আমার মুখের হাসি দেখতে পেত শুধু আমার বাবা। এক বাড়িতে থেকেও আমি আমার মায়ের থেকে হাজার হাজার মাইল দূরে ছিলাম। প্রতিটা রাত আমি বিছানায় কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি মায়ের ওপর অভিমানে। সকাল হলেই শক্ত পাথরের মতন ব্যবহার করেছি। আমি গোপনে অনেকভাবে জানার চেষ্টা করেছি আমার মা সম্পর্কে, কিন্তু সবার কাছেই তার একটা খারাপ কথারও অভিযোগ পাইনি। কিন্তু সেই ঘটনা আসলে কী ছিল তা হয়তো আমাদের দুজনের ভেতরে অমীমাংসিত রহস্য হয়েই ছিল। দরজায় কড়া নাড়ল, বুকটা কেঁপে উঠল। বাবা উপাস থেকে কান্নাজড়িত কণ্ঠে বলল, নিশি, তোমার মাকে নিয়ে যাচ্ছি, দেখবে না? আমি উত্তর দিলাম, না। বাবা দাঁড়িয়ে থেকে চলে গেল। আমার বুকটা ভীষণ ভারী হচ্ছে। মায়ের চেহারাটা ভাসছে চোখে, পানি জমছে। চোখ দুটো দুহাত ধরে চেপে হাউমাউ করে কেঁদে উঠলাম আমার ঘরে। কেউ জানলো না, কেউ শুনতে পেল না। পাগলের মতো নিজেকে নিজে জড়িয়ে ধরে কাঁদছি, শুধুই কাঁদছি। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেক সাহস করে আস্তে আস্তে ঘরের বারান্দায় এগিয়ে গেলাম কি জানি দেখার জন্য। হঠাৎ চোখ পড়ল আমার গেটের এক কোণায় দাঁড়িয়ে সেই লোকটা কাঁদছে। আমার বুকের ভেতরে কি জানি খুব জোরে বাড়ি দিয়ে উঠল। মুহূর্তেই আমি কেমন জানি কঠিন হয়ে গেলাম। আমার সেদিনের প্রশ্নের উত্তরটা জানার খুব প্রয়োজন মনে হলো। আমি চোখ মুছে কিছু না ভেবে এক দৌড় দিয়ে ছুটতে লাগলাম লোকটার কাছে যাব বলে। আমি ঘর খুলে বের হতেই দেখি পুরো ঘর প্রায় জনমানব শূন্য। বুঝতে বাকি রইল না মায়ের লাশ নিয়ে বের হয়ে গেছে সবাই। বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠল। মনের অজান্তেই কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম। মায়ের চেহারা চোখের সামনে ভেসে উঠতেই লোকটার কথা মনে পড়ে গেল। সাথে সাথে শরীরের ঝাড়া মেরে উঠে আমি তাড়াহুড়ো করে হাঁটা শুরু করলাম। গেট পর্যন্ত যেতেই আমাকে পেছন থেকে কে জানি টেনে ধরল। কোন রকমের ঝুল ঠেকিয়ে আমি দূরে দাঁড়িয়ে পড়লাম। কিছু বুঝে ওঠার আগেই আমার নানু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়ে বলতে লাগলো, তুই বের হয়েছিস নানা ভাই, তুই ভেঙে পড়িস না, আমরা সবাই আছি তোর সাথে। আমি নানুর বুকের ভেতর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম ঠিকই, কিন্তু আমার মনের ভেতর প্রচণ্ড অস্থিরতা কাজ করছে লোকটাকে নিয়ে। কিছু সময় চুপচাপ থাকার পরে আমার নানুর কাছ থেকে বের হওয়ার চেষ্টা করলাম। নানু না বুঝেই আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এর ভেতরে হঠাৎ করে কে জানি নানুকে ডেকে উঠল কান্না ভরা কণ্ঠে, খালাম্মা। নানু আমাকে সাথে সাথে তার বুক থেকে সরিয়ে দিল। আমিও ডাক দেওয়ার মানুষটাকে দেখার জন্য ঘুরে তাকাতেই আমার বুকের ভেতর কী জানি সজোরে বাড়ি দিল। আমার চোখ জোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এই তো সেই লোকটা। আমি এই লোকটাকে চেহারা খুবভাবেই চিনি। এতদিন হয়েছে তবু আমি মানুষটার চেহারা ভুলিনি। সেদিনের মতো পুরোটা স্পষ্ট। লোকটাও হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখ দুটো খুব লাল এবং প্রচণ্ড ফোলার সাথে তার মুখে কিসের জানি শঙ্কা, যাকে একদিন খুব গোপনে একবার দেখেছিলাম। তাকে আজকের মতন দিনে প্রকাশ্য দেখে আমি খানিক আগেও ছুটে বের হওয়ার মানুষটাকে একেবারে রোবটের মতন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার নানু হঠাৎ করে তার কাছে ছুটে গেলেন, গিয়ে লোকটার হাত ধরে ফেললো আর ডুকরে কেঁদে উঠল, শাইন রে, দেখ না কী থেকে কী হয়ে গেল। লোকটা আমার দিক থেকে চোখ সরিয়ে নানুর হাত জোড়া ধরে নিয়ে কান্না শুরু করে দিল। আমি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছি। ইস, কি কান্না! কত বড় ধোঁকাবাজ, নির্লজ্জ! কেমন জানি ঘৃণা করে উঠল আমার মনে। সব কিছু ভাসছে আমার চোখে। মনের ভেতরে এতদিনের পুষে রাখা প্রচণ্ড ক্ষোভ আমার প্রশ্নগুলো আমার ভেতরটা বিষিয়ে তুলছে। নানু আর লোকটা কান্নার মাঝে নানু হুট করেই কান্না থামিয়ে দিয়ে আমাকে হাত দিয়ে কাছে রাখলো। আমি অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে গেলাম। লোকটার সামনে যেতেই আমার নানু লোকটাকে বলল, এই দেখ শাহিন, এটা নিশির একমাত্র মেয়ে।
এই দমনা নেই তিনি দমনা নেই আমার দিকে তাকিয়ে লোকটাকে দেখেই বলল, এটা তোমার শাহিন মামা, তোমার মায়ের ফুফাতো ভাই, বিদেশে থাকে, তাই তুমি উনাকে চেনো না। বলেই নানু আবার কান্না করে দিল। আমি হতভম্ব হয়ে তাকালাম লোকটার দিকে। একটা প্রশ্নের উত্তর পেলাম। আশা করছি সব সত্যি আমার জানা হবে এবার। আমি ওনার দিকে ফ্যাল করে তাকালাম। লোকটার সাথে সাথে এগিয়ে এসে আমাকে চমকে দিয়ে আমার মাথায় হাত দিল আর বলল, তোমাকে অনেক ছোটোবেলায় দেখেছি, তুমি অনেক বড় হয়ে গিয়েছো মামুনি। লোকটার স্পর্শ পেয়ে আমার শরীরটা শিউরে উঠল ঘৃণায়। দাঁতের চাঁদ চেপে সহ্য করলাম সে অসহ্য। তারপর মনের অজান্তেই ছিটকে গেলাম লোকটার হাত থেকে। তারপর লোকটাও বুঝতে পেরে আমার কাছ থেকে সরে গেল। আমি নানুর পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম আর অপেক্ষা করতে থাকলাম কখন লোকটাকে একা পাবো। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আমি নানুকে বলে উঠলাম, আমার খুব খারাপ লাগছে নানু, একটু পানি আনবে আমার জন্য? নানু আলতো কণ্ঠে সায় দিয়ে পানি আনতে গেল। সাথে সাথে আমি লোকটার কাছে এগিয়ে গেলাম। লোকটা বুঝতে পারল, কিন্তু একটুও নড়ল না তার জায়গা থেকে। আমি অপ্রস্তুতভাবে কড়া গলায় বললাম, আপনার সাথে আমার কথা আছে। আমি সেদিনের কিছুই ভুলিনি। আমার এতদিনের জমে থাকা প্রশ্নের উত্তর আমি চাই, আপনি এক্ষুনি দেবেন, নাকি আমি অন্যভাবে শোনা লাগবে আমার? লোকটা আমার প্রশ্নের উত্তর না দিয়েই কেমন জানি দৃঢ়ভাবে তাকালো। নিজের চোখের পানিগুলোকে মুছে হালকা চেহারায় আমাকে বলল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো নিশি। আমি পাত্তাহীনভাবে উত্তর দিলাম, সেটা আজ থেকে প্রায় 5 বছর আগেই। লোকটা কয়েক মুহূর্ত থেমে থেকে প্রশ্ন করল, তুমি আমাদের অনেক ঘৃণা করো তাই না? আমি সাবলীলভাবে উত্তর দিলাম, আপনি আমার কেউ না, যে আমার সব ছিল আমি শুধু তাকেই ঘৃণা করি। লোকটা হতবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে একটা ভারী নিঃশ্বাস ছাড়ল আর বলল, আগামীকাল আমার বাসায় এসো, আমি ওখানে তোমার সব প্রশ্নের উত্তর দেব। আমি অধৈর্যের মতন করলাম, আমার এক্ষুনি উত্তর লাগবে। এতটা ধৈর্য আমার আর বেঁচে নেই যে আমি কাল পর্যন্ত অপেক্ষা করব। লোকটা খুব দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি জানি তোমার ধারণ ক্ষমতার থেকেও বেশি আছে ধৈর্য। আমি লোকটার মুখের দিকে তাকিয়ে অবাক হলাম। লোকটা আমাকে বলল, আমি এখন চলে যাচ্ছি, আমার উপস্থিত হয়তো তোমাকে আরও যন্ত্রণা দেবে। কাল সারাদিনে যে কোনো সময় এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। যে আবচার সত্য নিয়ে তুমি এতদিন ছিলে তার থেকেও বড় সত্য জানার জন্য প্রস্তুত হয়ে থেকো। আর আমার কাছে আসার আগে পর্যন্ত যতটা সময় পারো তোমার বাবার কাছে থেকো। হয়তো কালকের পরে তোমার বাবাও আর তোমার না থাকে। লোকটা এক নাগাড়ে কথাগুলো বলেই চলে গেল। আমি আর কথাগুলোর ঘোরে এতটাই থাকলাম যে টেরি পেলাম না যে কখন চলে গেল। নানু পানি হাতে এসে আমাকে ডাকলো কয়েকবার জোরে। আমার হুঁশ ফিরল। নানু লোকটাকেও খোঁজ নিল। লোকটাকেও খোঁজ করলো। আমি উত্তর দিতে পারলাম না। তার শেষের কথাগুলো আমাকে কুড়ে খাওয়ালো শুরু করলো। কী অদ্ভুত কথাগুলো বলে চলে গেল লোকটা। আমি হঠাৎ করেই নানুকে প্রশ্ন করে বসলাম, আচ্ছা নানু, এই লোকটা কি আমার মায়ের অনেক ঘনিষ্ঠ ছিল? নানু চোখ বড় বড় করে বিস্ময়ে আমার দিকে তাকালো। আমার চোখ মুখে শক্ত অবস্থা বুঝে নানু বোধহয় ভয়ে পেল একটু। কিছুক্ষণ চুপ থাকার পরে খুব আস্তে করে বলল, তোর মায়ের সাথে শাহিনের বিয়ে হওয়ার কথা ছিল। খুব ভালোবাসতো শাহিন তোর মাকে। আমরাও বিয়ে দিতে চেয়েছিলাম। মাঝখান দিয়ে একটা দুর্ঘটনাতে ওদের বিয়েটা হয়নি। তারপর হঠাৎ করে তুই চলে এলি আর শাহিন দেশের বাইরে চলে গেল। 5 বছর পরে 2 দিন আগে দেশে এসেছে ও। তোর মা গত পরশুদিনই ওর সাথে গিয়ে দেখা করে এসেছিল বোধ হয়। আমি কথাগুলো শুনছিলাম আর সে গভীরে যাওয়ার চেষ্টা করছিলাম। আমার চোখের সামনে সব কিছু যেন আলাদা, আরও এলোমেলো লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে, দমটা আটকে আসছে সব গোলকধাঁধার ভেতর। ঠিক সেই মুহূর্তে বাবারা সবাই ফিরে আসলো। আমাকে দেখেই বাবা এগিয়ে এসে জড়িয়ে ধরল। আমি কিছু অনুভব করতে পারছি না। পাশ থেকে ছোটো মামা এসে আমার মাথায় হাত বুলালো আর কান্নাজড়িত কণ্ঠে বলল, তোর মা তোকে খুব ভালোবাসতো নিশি, বিশ্বাস হচ্ছে না? আমার বোনের মতন মানুষ এমন কাজ করছে। আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। কান্না আসলো না, মায়ের শেষবারের দেখা চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। বুকটা চেপে আসলো, চিৎকার করে উঠেছিল ভেতরটা কষ্টে, কিন্তু কাঁদতে পারছি না। এখন শুধুই কালকের অপেক্ষা। হয়তো কালকের দিনটা গেলে আমি একটু নিঃশ্বাস নিতে পারবো। সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে ঘরের ভেতরে পড়ে আছি। অনেকটা চেষ্টাই করছে আমার কাছে এসে বসতে।
বা আমার খেয়াল রাখার, কিন্তু আমি কাউকে সফল হতে দিইনি। মুখ গুজে বিছানায় পড়েই থাকলাম। সন্ধ্যার দিকে আমার ছোট মামা আমার ঘরে আসলো। আমি মাথা উঁচু করে তাকিয়ে দেখে আবার শুয়ে পড়লাম। মামা আমার মাথার কাছে এসে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে খুব নরম গলায় বলল, এমন করো কেন তুমি নিশি? আমি চোখের পলক ফেলে বললাম, কেমন করি আমি? মামা একটা নিঃশ্বাস ফেলে উত্তর দিল, তুমি আসলে যেরকম না সেরকম হওয়ার জোর চেষ্টায় যে তুমি নিজেকে খুব শাস্তি দাও, সেটা কেন করো? মামার কথাগুলো আমার বুকের ভেতরে গিয়ে বিঁধল। উথাল পাতাল শুরু হলো। ধরা পড়ে গেলে যেরকম অস্থিরতা কাজ করে ঠিক সেরকম লাগছিল। আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। মামা তখন হুট করেই আমার মাথায় হাত দিয়ে বলতে লাগলো, তুমি এরকম ছিলে না? এতটা বদলে যাওয়ার পেছনে যদি কোনো বড় কোনো কারণ থেকে থাকে তবে অবশ্যই আমাকে বলো নির্দ্বিধায়। তোমার মা এখন নেই তো আমি তো কি হয়েছে, আমি তো আছি। আমি তোমাকে আপার ছায়ার মতন করে রাখবো। তবুও তুমি আর এরকম করো না নিশি। একদিন সব শেষ হয়ে গেলে তুমি আর বাঁচতে পারবে না। মামার প্রত্যেকটা কথা লাইন শেষ হওয়ার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। মনের ভেতর থেকে আমি যতটা দুর্বল ঠিক ততটাই কষ্টের পানি ঝরতে লাগলো। অবিরত মুখ গুজে নিলাম বালিশে। মামার দিকে তাকায়নি, কিন্তু ছোট মামা হয়তো ঠিকই দেখতে পাচ্ছিল, বুঝছিল, তাই হয়তো আমার কষ্টগুলোকে প্রকাশ হতে দিচ্ছিল। যদি আমি আস্তে আস্তে আগের মতো হয়ে যাই, ভেতরের সব খারাপটুকু বের করে দিয়ে। এমন সময় দরজার কড়া নাড়ানোর শব্দ শোনা গেল। না তাকিয়ে শুনতে পেলাম আমার বাবা ধীর পায়ে এসে আমার ছোট মামার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো, মামা ভাগ্নিতে মিলে খুব কান্নাকাটি হচ্ছে বুঝি? আমি চমকে উঠলাম। তার মানে আমার কারণে আমার ছোট মামাও কাঁদছে। আমি মুখটা ঢেকে রেখেই চোখ মুছে ফেললাম। আমার ছোট মামা হুট করে আমার মাথা থেকে হাত সরিয়ে পালিয়ে যাওয়ার মতন করে চলে গেল। আমি বুঝতে পারলাম মামার কষ্টটা বেড়ে গিয়েছে ঠিক আমারই মতন। আমি উঠে বসলাম। বাবা এসে আমার পাশে বসলো। আমি আস্তে আস্তে গিয়ে বাবার ঘাড়ে মাথা দিলাম। বাবার অনেকক্ষণ চুপ থাকার পরে আমি সোজা করে বসলো তার সামনে। খেয়াল করে দেখলাম আমার বাবার মুখটা কালো হয়ে আছে। বিচ্ছিন্ন রকমের কষ্টের ছাপ। কিসের জানি আমাকে বলল, তোমার মা তোমাকে অনেক ভালোবাসত নিশি, শুধু ভালোবাসাটা দেখে যেতে পারোনি। আমি হতবাক দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকালাম বাবার দিকে। এই প্রথম আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলছে আমার সাথে, তাও আবার আমাকে ভালোবাসার কথা নিয়ে। বাবার মুখে প্রথম এরকম কথা শোনার জন্য আমি পুরোটাই অপ্রস্তুত ছিলাম। প্রচণ্ড অসহায়ভাবে বাবার দিকে তাকালাম। বাবার চোখ ভর্তি পানি। বাবার ঠোঁট কাঁপছে অনবরত। মনে হচ্ছে বাবা কী জানি বলতে চাইছে আমাকে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। হুড়মুড় করে উঠে পড়ল বিছানা থেকে। বিড়বিড় করতে করতে চলে গেল। আমার ভেতরটা এলোমেলো লাগছে খুব। উঠে গিয়ে ঘরের দরজা দিয়ে এলাম। লাইট বন্ধ করে দিয়ে মেঝের উপর শুয়ে পড়লাম। এমন মনে হচ্ছে কেন এখন আমার সাথে? পুরো ঘরটা না, পুরো জীবনটাই যেন আমার আধারে থেকে গেল। এর ভেতর হঠাৎ করে সেই লোকটার কথাগুলো মনে পড়তে লাগলো। খুব ভয়ঙ্কর কষ্ট হচ্ছে আমার। নিজের ভেতরেই নিজে হাঁপসে উঠছি। না, আমি আর এভাবে পারছি না। সকাল হতেই আমি আগে লোকটার সাথে দেখা করে আড়ালে সব প্রশ্নের উত্তর নিয়ে আসবো। সারা রাত মেঝের ওপর ছটপট করেই কাটলো। একটা সেকেন্ডের জন্যও আমার চোখে পলক এলো না। কি জানি সময় কত হয়েছে। হঠাৎ দূর থেকেই ফজরের আজানের শব্দ শুনতে পেলাম। সাথে সাথে হুড়মুড় করে উঠে পড়লাম মেঝে থেকে। তারপর দরজা খুলেই বের হয়ে গেলাম। বাইরে তখনও অন্ধকার। ফ্রেশ হয়ে কোনো রকমে নানুর কাছে গেলাম। নানু জেগেই ছিল। এত পরে আমাকে দেখে নানু চমকে গেল। জিজ্ঞাসা করলো, এত সকালে কেন নানা ভাই? খারাপ লাগছে বুঝি? কিছু লাগবে তোর? আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম। আর একটু কৌশল খাটিয়ে নানুর কাছ থেকে সেই লোকটার বাসার ঠিকানা শুনলাম। তারপর নিজের করে কিছুক্ষণ অপেক্ষা করে আর একটু সকাল হতেই আমি কাউকে না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। যদিও একটু ভয় ভয় করছিল, কিন্তু আমাকে ভয় পেলে চলবে না। বাসা করে রওনা দিয়ে প্রায় 40 মিনিট পর পৌঁছলাম কাঙ্ক্ষিত জায়গায়। ঠিকানা অনুসারে গিয়ে দেখি একটা সাদা রঙের বিরাট একটা বাড়ি, বাইরে থেকে খুব চাকচিক্যময়। আমার কেমন জানি লাগলো। গেটের কাছে যেতেই দারোয়ান আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি নিশি মামুনি? আমি চমকে উঠলাম। তোতলাতে উত্তর দিলাম, হ্যাঁ, কেন? দারোয়ান একগাল হাসি দিয়ে বলে উঠল, স্যার আমাকে বলে রেখেছেন নিশি নামের একটা মিষ্টি মেয়ে আসবে আমার খোঁজে সারাদিন, যে কোনো সময়। তুমি সাথে সাথেই ওকে ঢুকতে দেবে, দেরি করবে না। আমি আগের থেকেও বেশি অবাক হলাম।
বিশাল গেটটা খুলে দিতেই আমি আস্তে আস্তে ঢুকে পড়লাম। বাসার দরজা কড়া নাড়তে নাড়তে সেই লোকটা দরজা খুলে দিল। আমি চমকে উঠলাম। লোকটা আমাকে দেখে সহজ একটা হাসি দিয়ে ঘরে ঢুকে বলল। আমি তার পিছু পিছু ঢুকে গেলাম ঘরে। এক নজর বুলাতেই দেখলাম বাসাটা অনেক সুন্দর। আমি আর বেশি তাকালাম না, তড়িঘড়ি করে উনাকে বললাম, আমার হাতে বেশি সময় নেই, আমি সত্যিটা শুনতে আর একটু অপেক্ষা করতে চাই না। লোকটা মৃদু হেসে বলল, আমি তোমাকে অবশ্যই বলবো, কিন্তু মাত্রই তো এলে, তাও প্রথমবার, একটু সময় নাও, আমিও তোমার জন্য কিছু ব্যবস্থা করি। ওনার কথার বলার সময়টাতে আমি সিঁড়ির ওপাশে তাকাতেই দেখি দেওয়ালে আমার মায়ের বড় একটা ছবি টানানো। সাথে সাথে আমার মনের ভেতর পুরনো ক্ষোভ জমা হলো। আমি মনের অজান্তে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলাম, আমি বলেছি আপনাকে আমার সময় নেই। আপনি আর কত খেলা করবেন আমার জীবনের সত্য নিয়ে? লোকটার সাথে সাথে হতবাক দৃষ্টিতে তাকালেন। বোধহয় চোখে পানিও জমল উনার। কয়েক মুহূর্তে একভাবে আমার দিকে তাকিয়ে থেকে খুব বড় একটা নিঃশ্বাস নিলেন। তারপর পেছন ঘুরে বলা শুরু করলেন, আমি কে সেটা তুমি অবশ্যই জানো নিশি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। মায়ের নাকি বিয়ের পর থেকেই ক্যান্সার ছিল। বাবা হট করেই তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার 3 বছর পর আমার মা মারা যায়। আমি মানসিকভাবে পুরোটাই বিধ্বস্ত ছিলাম। হয়তো পরিবারের সবাই ছিল, কিন্তু তোমার একার যত যন্ত্রণার ভেতর তোমার মাই ছিল আমার একটু শান্তি। তোমার মায়ের সাথে আমার সম্পর্ক ছিল অনেক ছোটবেলা থেকে। আমি প্রচণ্ড ভালোবাসতাম তোমার মাকে। সে আমাকে আমার থেকেও বেশি ভালোবাসতো। আমার খুব যাওয়া আসা হতো তোমার নানুর বাড়িতে। একটা মায়ের মমতা যেমন, অনেকটা সেভাবেই সে আমাকে আগলে রাখতো। আমাদের বিয়ের কথা বলতো তোমার নানুও। ইন্টার পরীক্ষার দিনে একদিন তোমার মা আমাকে বিয়ে করতে বলে হঠাৎ করেই, তখন আমি মাত্র অনার্স সেকেন্ড ইয়ার। তোমার মায়ের পাগলামিতে আমরা তোমার নানা ভাইয়ের হাতে ধরা পড়ে যাই। সে আমার সম্পর্কে কিছু জানতো না। তুমি বোধহয় শুনেছ তোমার নানা ভাই প্রচণ্ড একরোখা মানুষ ছিলেন। তিনি কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলেন না। খুব অশান্তি শুরু হয় তখন। আমার পক্ষে বলার কেউ ছিল না। জেদের বশে তোমার নানা ভাই হুট করেই তোমার মায়ের বিয়ে ঠিক করে দেয় তোমার বাবার সাথে। অনেক মারধর করে ওকে বিয়ে দিয়ে দেয়। আমার অগোচরেই সব হচ্ছিল। ওর বিয়ের পরের দিন আমাকে জানানো হয় যাকে একমাত্র প্রয়োজন আমার জীবনে সে অন্যের ঘরে চলে গিয়েছে। কষ্টে ক্ষোভে আমার জীবনে আলো নিভিয়ে দিতে চেয়েছিলাম। 7 দিন আমি কোনো আলো দেখতে পারিনি চারপাশে। পাগলের মতন এক বিরাট বাড়িতে একা একা পুড়ে মরছি। কেউ কিছুই জানতো না। কেউ আমাকে দেখতে, শুধুমাত্র আমাকে দেখাশোনা করা খালা ছাড়া। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমার মায়ের সাথে একটু কথা বলতে, কিন্তু কোনোভাবেই তা পারিনি। তারপর হট করেই 8 দিনের মাথায় আমার এই বাড়িতে গেট পার হয়ে তোমার মা আমার বাড়িতে চলে এসেছিল। একটা কাপড়ে ভেতরে ছোট্ট তোমাকে ওকে বুকে জড়িয়ে নিয়ে। শেষ কথাটা শোনার পরে আমার ভেতরে অজানা কিসের ভয় যেন প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে গেল। লোকটাও তার কথা বলা থামিয়ে দিল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি সেই শব্দ শুনতে পাচ্ছিলাম। বোধহয় তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু লোকটা একবারও পেছনে তাকালো না। আমি তাহলে কে? দুনিয়ার সব থেকে কঠিন প্রশ্নটা মনে আসতেই আমার মনে হলো পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। লোকটাকে ফিরতি প্রশ্ন করার আগেই সে অনেক লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলা শুরু করলো আবার। হঠাৎ করে তোমার মায়ের দেখা। ওর জরাজীর্ণ মুখটা আমাকে যতটা না কষ্ট দিচ্ছিল, তার থেকে বেশি অস্থির হচ্ছিলাম তোমার মায়ের কোলে তোমাকে দেখে। আমি এক ছুটে এগিয়ে গেলাম তোমার মায়ের কাছে। তোমার মা সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি বুঝতে পারছিলাম না কিছু। আমার চোখ জোড়া, তার সকল মনোযোগ ছোট্ট তোমার ওপরেই ছিল। বাচ্চাটা কার, এই প্রশ্ন আমাকে যেন খেয়ে ফেলছিল, কিন্তু তোমার মায়ের কান্না দেখে আমি জিজ্ঞাসা করার সাহস পাইনি। হঠাৎ করেই তুমি কেঁদে উঠলে। তখন তোমার মা আমার কাছ থেকে সরে গিয়ে কেমন জানি স্থির হয়ে তোমাকে থামাতে লাগলো। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম। তুমি থেমে যাওয়ার পরে তোমাকে সোফার একপাশে শুইয়ে দিয়ে আমার কাছে এলো তোমার মা। ততক্ষণে আমি বিস্ময় কৌতূহলে একাকার হয়ে পাথর হয়ে আছি। আমার দিকে তাকিয়ে করুণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, আমার সব শেষ হয়ে গিয়েছে শাইন। আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গিয়েছে বোধহয়। একজন জোর করে আমাকে অন্যের ঘরে পাঠিয়ে দিল, আরেকজন জোর করে তার সন্তানকে আমার করে দিল।
বলেই তোমার মা লুটিয়ে পড়ল মেঝেতে। আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু কিছুই বলতে পারছিলাম না। পুরো দেহ যেন আষাঢ় হয়ে উঠছিল। আমি শুধু হাঁ করে তাকিয়েছিলাম, শুধু চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আস্তে আস্তে সব ঘটনা বলল সে আমার কাছে। ওই সময়টা কিভাবে কেটেছিল, যেটা শুধু আমরা দুজনেই জানতাম। দুজনে পুরো দুনিয়া ভেঙে গিয়েছিল আগেই। সেই যন্ত্রণা থেকেই অনেক কঠিন ছিল ওই সময়টা। সেদিন শেষবার স্বীকৃতি দিয়েছিল তোমার মা আমার কাছে। সে বলেছিল সব ছেড়ে চলে আসবে সে আমার কাছে। ওভাবে জীবনযাপন করতে পারবে না। তোমার নানা ভাইয়ের ওপরে জমে থাকা পাহাড় সমান অভিমান, কষ্ট, ক্ষোভে সে তার বাবার বাড়িতেও ফিরে যেতে চায়নি। আমি তোমার মাকে পাগলের মতন করে চাইতাম। তাকে ফেরানোর সাধ্যই আমার ছিল না। আমি তাকে নতুন করে গ্রহণ করতে চাইলাম। আমি বললাম তার সাথে করে গিয়ে তোমাকে তোমার বাবার কাছে রেখে আসব। তারপর আমরা দুজনে সবার থেকে আলাদা হয়ে নতুন করে ভাঙা পৃথিবী জোড়া লাগাবো। তখন তোমার মা ছোট্ট তোমার দিকে কিছুক্ষণ অজানা মায়ার দৃষ্টিতে তাকিয়ে আমার কাছে অবুঝ আবদার করে বসলো। আমি যেন তোমাকে সহই ওকে মেনে নিই। আমি আঁতকে উঠে তাকে প্রশ্ন করলাম, বাচ্চাটা কে? কেন মেনে নেব আমি? তখন ও আমার দিকে না তাকিয়ে দৃঢ়ভাবে বলেছিল, আমি যদি বাচ্চাটাকে রেখে আমার স্বামীর ঘর ছেড়ে দিই, তবে ও বোধহয় কোনো দিনই মায়ের আদর পাবে না। ও আমার বাচ্চা নয়, কিন্তু আমি তো একদিন মা হব। বাবার কারণে আমার মতো বড় মানুষের কপাল পুড়েই আমি সহ্য করতে পারছি না। আরও তো নিষ্পাপ বাচ্চা, ও কেন বিনা অপরাধে শাস্তি নিয়ে মরবে? আমি এতক্ষণে কাঁদছিলাম নীরবে, কিন্তু এই কথাগুলো আমার বুক ছিঁড়ে কান্না বের করে আনলো। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। লোকটাও আরও বেসামাল অবস্থা নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে বলল, আমি সেদিন শুধু কথাগুলো শুনেছিলাম, কিন্তু আমার যেটা করার কথা ছিল সেটা আমি করতে পারিনি। তোমার মা যে কথাটা মহৎ হৃদয়ে পরিচয় দিয়েছিল, আমি হতভাগা সেদিন টের পাইনি। আমি না বুঝেই শর্ত দিয়েছিলাম বাচ্চাটাকে আমি আপন করতে পারবো না। তোমার মা বিশ্বাস করতে পারেনি আমার সিদ্ধান্ত। ওর বিশ্বাস ছিল আমি একমাত্র যার কাছে আসলে ওর সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি সেদিন স্বার্থপরের মতন শুধু নিজেরটাই দেখেছিলাম, কারণ তোমার মায়ের মতন অত বিশাল মন আমার ছিল না। আমার ওপর অভিমান আর ভরসা ভাঙার দায় নিয়ে ও একটা উত্তরও না দিয়ে আমাকে কোলে রেখে যেখান থেকে এসেছিল ঠিক সেখানেই ফিরে গিয়েছিল। আমিও কেন জানি সেদিন ঠেকাইনি ওকে। ওর আবদার আমার কাছে নিছক বোকামি আর অবুঝ ছাড়া আর কিছুই ছিল না। ওর আবারও আমাকে ছেড়ে চলে যাওয়ার অভিমান আমাকে কেমন জানি পাথর করে দিয়েছিল। অজানা সব কারণে আমি তারপর থেকে তোমার মায়ের খোঁজ নিইনি। তোমার মাও আমার সাথে কখনো যোগাযোগ করেনি। আমি আমার অশান্তিগুলোকে সহ্য করতে না পেরে মুখ লুকিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলাম। সবার যোগাযোগের বাইরে ছিলাম। তোমার মায়ের সেদিনের পরিস্থিতিকে বুঝতে আমার 7 বছর সময় লেগে যায়, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার বোঝার সাথে সাথেই খোঁজ নিয়ে জানতে পারলাম তোমাকে নিয়েই তোমার বাবা সংসার করে যাচ্ছে সে। তোমাকে নিজের সন্তানের মতোই সব জায়গাতে মর্যাদা দিয়েছে, এমনকি তোমাকে নাকি ওর নিজের নামটাও দিয়েছে। তোমার ডাকনাম ধরে প্রতিটা সত্য জানার পর তোমার মায়ের প্রতি অন্ধ শ্রদ্ধাবোধ আর সম্মান জেগে উঠেছিল আকাশ সমান। তখন থেকে পাগলের মতন অনেক চেষ্টা করেছি ওর সাথে কথা বলার, যোগাযোগ করার, কিন্তু ওর খুব ভেতরে পুষে রাখা অভিমান, কষ্টগুলোর কারণে আমার সাথে কথা বলতে রাজি হয়নি। অবশেষে আমি দেশে গিয়ে একটাবার তোমার মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে ব্যাকুল হয়ে গেলাম। দেশে আসলাম ওর ঠিকই, কিন্তু ওর সাথে দেখা করতে পারিনি। এরপরও 2বার দেশে এসেছি, কিন্তু ও দেখা করেইনি কোনোভাবে। শেষ চেষ্টা হিসাবে সেই বার তোমার নানুর বাড়িতে তোমাদের অনেক দিনের জন্য বেড়াতে যাওয়ার কথা শুনে আমি ইমার্জেন্সিভাবে দেশে এসেছিলাম। সবার আড়ালে লুকিয়ে ওর কাছে ক্ষমা চাইতে বিভোর ছিলাম। সেদিন আমি কাঁদছিলাম তোমার মায়ের মতন, আর ও আমার মতন চুপ ছিল। একসময় আমি প্রচণ্ড বুকে ব্যথা শুরু হলো। আমি পড়ে যেতে গেছিলাম। আমার অবস্থা খারাপ দেখে বিছানার ওপর আমাকে শুয়ে থেকে তারপর ওখান থেকে চলে যেতে বলল তোমার মা। আমি অসহায়ের মতো শেষ দিনের কথা ভাবছিলাম। বুঝতে পারছিলাম তোমার মা কতটা ভয়ঙ্কর কষ্টের মোকাবেলা করছিল একা একা। হয়তো সেদিনের কথা ভেবে তোমার মাও কেঁদে উঠেছিল, তবে ওর কান্নার কারণটা ছিল ভিন্ন। ঠিক ওই সময় তুমি নিচে এসে আমাদেরকে একসাথে দেখেছিলে। জানি না তুমি আমাদেরকে ভুল বুঝেছিলে কি না, বা তোমার সামনে মিথ্যের কোনো মুখোশ ছিল কি না, তবে ওই মুখোশের আড়ালে সত্য আসলে এগুলোই নিশি, পৃথিবীর মতন কঠিন সত্য। লোকটা বলা থামিয়ে দিল।
আমার প্রশ্নের উত্তরগুলো এমন সত্য জানবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি এখনও জানি না আমি কার সন্তান, তবে এতটুকু আমি জেনেছি আমি আমার মায়ের সন্তান নই, অথচ সে আমাকে বুকে জড়িয়ে এত কিছু করে গিয়েছে, অথচ আমি কিছুই জানতে পারিনি কখনো। এত মহান কেউ আবার হতে পারে নাকি? তাও কি না আমার জন্য সে সব পেরেছে। যতটা সম্মান আমি তার জন্য অনুভব করার কথা তার থেকেও অনেক গুণ অসহায়ত্ব আমার নিজের ওপরে কাজ করছিল। আমি এই মানুষটার ঠেলে দূরে সরিয়ে গেছিলাম। আসলেই আমার থেকে দুর্ভাগা আর কেউ হতে পারে না। আমার আফসোস, আমার কান্না সে কোনো শেষ নেই। এবার মায়ের চেহারাটা আমার আত্মাটাকেও যেন কেড়ে নিতে চাইলো। সব কথাগুলো আমার সামনে ঘুরপাক খাচ্ছে। গত 5 বছরের দূরত্ব আমাকে মাটির সাথে পিষে দিচ্ছিল। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে মা বলে চিৎকার দিয়ে মেঝেতে গড়িয়ে পড়লাম কষ্টে। আমি কাঁদছি, শুধুই কাঁদছি পাগলের মতন। আমার সাথে লোকটাও কাঁদছে। আস্তে আস্তে আমাকে লোকটা বলে উঠল, তুমি আর কেঁদো না নিশি। তোমার মা তোমাকে এইসব কখনো জানাতে দিতে চায়নি। তোমার বাবা কেন তোমার থেকে লুকিয়েছে সেই কারণটা আমি জানি না। আমি শুধু এইটুকু জানি তোমার বাবার জীবনেও একটা গোপন কথা আছে তোমাকে নিয়ে। যদি পারো তুমি তোমার বাবার কাছ থেকে জেনে নিও। ওটা জানার সাধ্যই আমার হয়নি। বাবার কথা মনে হতেই আমি কেমন জানি শক্ত হয়ে গেলাম। আমার পরিচয়টাই এভাবে অস্তিত্বহীন করে রেখেছে কেন? আমার বাবার কাছে অনেক প্রশ্ন আছে। আমি চোখ মুচি হুড়মুড় করে উঠে পড়লাম। লোকটাও উঠে দাঁড়ালো। উনি কিছু বুঝে ওঠার আগেই আমি ওনাকে ভাঙা গলায় বলে উঠলাম, আপনাকে সত্যগুলো বলার জন্য ধন্যবাদ। আমি আপনাকে অনেক ঘৃণা করেছি এতদিন, কিন্তু আমার আর কোনো অভিযোগ নেই আপনার ওপর। আপনি ভালো থাকবেন। হয়তো আর কখনো আপনার সাথে আমার দেখা নাও হতে পারে। লোকটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি কেন জানি উনার দিকে আর তাকাতে পারছিলাম না। উনি কিছুই বললেন না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে উনি একটু সংকোচ বোধ করে আমাকে বললেন, নিশি, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। যদি সম্ভব হয় তুমি না করো না, প্লিজ। আমি চমকে গেলাম একটু। মনে মনে ভাবলাম, লোকটার সাথে আমার শেষ দেখা। ছোট মানুষ হয়ে এত বড় মানুষের কথাটা তো শুনি। আমি উত্তর দিলাম ঘাড় ঘুরিয়ে। উনি আমাকে পুরোটাই চমকে দিয়ে ছুটে এসে আমার কপালে একটা চুমু খেলেন। আমি বিস্ময়ে আটকে গেলাম ওনার চাহনিতে। উনি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বললেন, আমার খুব ইচ্ছে ছিল তোমাকে ছুঁয়ে আশীর্বাদ দেওয়ার। খুব বেশি ইচ্ছা ছিল। যার জন্য তো আমার ভালোবাসার মানুষ মহান হয়েছিল, তাকে একবার ছুঁয়ে দেখার। তুমিও ভালো থেকো। আমার সবটুকু দোয়া তোমার সাথে রইল। কি যে আলতো স্নেহবাড়া ছিল যে সে চুমুতে। আমার মনের ভেতর একটু অন্যরকম শীতলতা আসলো। কেমন জানি ভীষণ আপন লাগলো। যাকে না জেনে না চিনে এতটা ঘৃণা করে এসেছি, তার কাছ থেকে স্নেহের আদর অনুভব করাটা অদ্ভুত রকমের অনুভূতি। উনি আমার কাছ থেকে সরে যেতেই আমার চোখের কোণা দিয়ে নীরবে পানি বেরিয়ে আসলো। কিন্তু উনাকে দেখতে দেব না নামক অদ্ভুত কারণে আমি তড়িঘড়ি করে মাথা নিচু করে চোখের পানি মুছে দিলাম। আমি মাথা উঁচু করে বিদায় জানাতে দেখেই মানুষটা আমার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে কাঁদছে, একেবারে আস্তে আস্তে। বুঝতে পারলাম সে আমার মায়ের কারণে তার মনের অজান্তে আমাকে ভালোবেসে হয়তো অনেক। প্রায় 5 বছর পরে আমি আমার কঠোরতা ভেঙে নরম কণ্ঠে উনাকে প্রথমে বললাম, এতদিন আপনাকে আমি ভুলতে চেয়েছিলাম। আপনি সারা জীবন আপনাকে মনে করার সুন্দর কারণ দিলেন। আমার মাকে আর আমাকে এত ভালোবাসার জন্য শুক্রিয়া। আমি চলে যাচ্ছি। নিজের দিকে খেয়াল রাখবেন। কথাগুলো বলার সময় উনার কান্নার গতি বেড়ে গেল। আমি বলা শেষ করেই আমি উনার উত্তরে অপেক্ষা না করে বের হয়ে গেলাম বাসা থেকে। হ্যাঁ, আমি পেছনের দিকে তাকিয়ে দেখিনি। একবারও হয়তো উনার মায়ায় পড়ে যাব এই ভয়ে। সময়টা দুপুর গড়িয়ে এসেছে। বাইরের আলোটা একেবারে চোখ ধাঁধানো। পথ চলার সময় অনুভব করতে পারলাম যে অসহনীয় যন্ত্রণার বোঝা নিয়ে সত্য জানতে আমি বের হয়েছিলাম। এত সকালে সব সত্য জানতে না পারলেও আমার ভেতরের বোঝাটা যেন অনেকখানি কম লাগছিল। ফিরতি বাসে বসে সারাটা সময় এইদিকে যেমন আমার মায়ের মমতা মাখা চেহারা চোখে ভাসছিল, অন্যদিকে যতই মায়ের কথা ভাবছিলাম আমার ভেতরটা আকাশ ছোঁয়া আফসোস জায়গা করে নিচ্ছিল। কখন যে 40টা মিনিট পার হয়ে গেল বুঝতেই পারলাম না।
বাসার হেল্পার আমাকে ডাক দিয়ে উঠল। আমি নেমে গেলাম আস্তে আস্তে। বাড়ি ফিরছি, যতই এগোচ্ছি বাকি সত্যটা জানার তাড়া বেড়ে যাচ্ছে। অবশেষে বাসার সামনে যেতেই গেট থেকে আমার ছোট মামা আর বাবা ছুটে বের হয়ে এলো উদ্বিগ্ন হয়ে। আমাকে দেখতেই কেমন জানি পাগলের মতো করে উঠল। আমি কই ছিলাম এতক্ষণ? কাউকে না বলে অত সকালে একা একা কোথায় চলে গিয়েছিলাম? আমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আমাকে সবাই পাগলের মতো খুঁজছে সকাল থেকে। একের পর এক দমকহীনভাবে আমাকে দুজনেই প্রশ্ন করছে। কথাগুলো আমার কান পর্যন্ত যাচ্ছে ঠিকই, কিন্তু আমি উত্তর দিতে পারছি না। এক দৃষ্টিতে শুধু বাবার দিকে তাকিয়ে আছি। ইচ্ছে হচ্ছে এখনই আমি প্রশ্ন করে ফেলি বাবাকে। কোনো রকম নিজেকে ঠেকিয়ে নিলাম, উত্তর না দিয়ে মলিন হাসি মুখ করলাম। দুজনেই কেমন জানি চুপসে গেল। বাবা আমার ছোট মামাকে বলল, মামা যেন আমাকে নিয়ে এখনই ঘরে নিয়ে গিয়ে আমার যত্ন নেয়। বাবা একটু বাইরে থেকে আসছে। এটা বলেই বাবা চলে যেতে যাওয়ার জন্য এক পা এগোতে গেল। সাথে সাথে আমি বাবার হাতটা টেনে ধরলাম। বাবা, কোথাও যেও না, আমার কিছু কথা আছে তোমার সাথে। বাবা সেকেন্ডেই থমকে গেল। হতবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার চাউনিতে কয়েক মুহূর্ত চেয়ে থেকে কেমন জানি শঙ্কার ছাপ আনলো। এতদিন অনেক দেরি হয়ে গিয়েছে মিথ্যার মুখোশের নিচে থাকা। যত তাড়াতাড়ি পুরো সত্যিটা জানতে পারবো তত মঙ্গল আমাদের। কি জানি বাবা আমার মুখ দেখে সন্দেহ করেছিল কি না। আমার হাত বাবার হাতের মুঠোয় পুড়ে নিয়ে সোজা বাবা মায়ের ঘরে নিয়ে গেল আমাকে। তারপর ঘরের দরজা বন্ধ করে দিল। কেমন জানি ভয়ার্ত কণ্ঠে রুদ্রহীন শ্বাসে তোতলামি করে বলে উঠল, তুমি তো কই ছিলে? কেউ তোমাকে কিছু বলেছে? কি বলেছে? আমি বাবার অবস্থা দেখে একেবারে হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার বাবার বোধ হয় খুব কষ্ট হচ্ছে। আমারও তো বুকের ভেতর অশান্তির বোঝা এলো নামেনি। আমি কি সত্য জেনেছি সেটা শুধুই আমাদের তিনজনের সত্য ছিল, কিন্তু আমার পরিচয়ের সত্যটা আমার বাবার জানে এখন। বাবা, উত্তর দেওয়া যাবে না। আমি শুধু আমার পরিচয় জানতে চাই, আর কিছু না। সব ভাবনাগুলোকে বাদ দিয়ে একেবারে শান্ত গলায় আমি বাবাকে বলে উঠলাম, আমি আসলে কার মেয়ে বাবা? বাবা আমার মুখে এই কথা শুনে অবিশ্বাসের ভঙ্গিতে তাকালো। সত্যটা চোখের সামনে দেখে কিছুতেই যেন বাবা বিশ্বাস করতে পারছিল না আমার তার দিকে ছুড়ে দেওয়া প্রশ্নটা। আমি কিছু বুঝতে পারছিলাম না বাবার অবস্থাটা। ধীর পায়ে বাবার একেবারে কাছে গিয়ে আস্তে করে বাবার হাতে ধরলাম আর বললাম, আমি তোমাকে ভুল বুঝবো না বাবা। আমি শুধু এইটুকু জানতে চাই, আমি আমার এই মায়ের কাছে কিভাবে এসেছিলাম। বাবা অবশেষে ডুকরে কেঁদে উঠল। আমি বাবার হাত শক্ত করে ধরে রেখেছিলাম। কি জানি নিজেকে ধরে রাখার এতটা শক্তি ওই মুহূর্তে আমার কোথা থেকে এসেছিল। আমার ভেতরে তোলপাড় করা অনুভূতিগুলো চুপসে শুধু বাবাকেই ভরসা দিচ্ছিলাম। বাবা ধপ করে বসে পড়ল বিছানায়। যে হাতটা আমি ধরিনি সেই হাতটা মাথায় দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। আমি অনেক কষ্টে নিজেকে স্থির করলাম, কারণ আমি যদি কান্না করে দিই আমার বাবা অপরাধীর বোধ করবে নিজেকে। বুকে পাথর বেঁধে আমি বাবাকে সময় দিচ্ছিলাম। বাবা অনেকক্ষণ ধরে কাঁদল। আমি হুট করেই মেঝেতে বসে বাবার পায়ে মাথা রাখলাম। আমি যে বাবাকে ভরসা দিচ্ছি বাবা বোধহয় এবার বুঝতে পারল। তারপর কেমন জানি আস্তে আস্তে চুপ হয়ে গেল বাবা। তারপর বলতে শুরু করলো, আমি একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতাম ভার্সিটি জীবনে। ওর সাথে রিলেশন ছিল। চাকরি পেয়েই ওকে বিয়ে করব, এটাই আমার প্রতিজ্ঞা ছিল। যেহেতু তোমার দাদু দাদিমা কেউ বেঁচে ছিলেন না, আমি একাই তাকে একটু গুছিয়ে আনতে চেয়েছিলাম। শেষের দিকে এসে মেয়েটা কেমন জানি বদলে যাচ্ছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম ওকে হারানোর। হট করে অনেকটাই অনুরোধ করে কোর্টে গিয়ে বিয়ে করলাম তাকে। আলাদা একটা বাসা নিলাম। 3 মাস মতন একসাথে থাকলাম, কিন্তু ওর বদলে যাওয়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমি অনেক চেষ্টা করেছি ওকে বোঝানোর, ভয়ে ওকে ফেরানোর, তখনও চাকরি পাইনি। আমার জমানো টাকা দিয়ে ঘর চলছিল। ওকে ঠেকাতে আমি অনেকটা জোর করেই তোমাকে আনতে চাইলাম। ও রাজি হয়েও কখনো বদলালো না। সব রকমের চেষ্টা করেও তাকে আমার সাথে রাখতে পারিনি। বাইরে চাকচিক্যময় জীবনের মোহ লেগেছিল ওর চোখে মুখে। অবশেষে আমাকে ছেড়ে চলে গেল। 4 মাসের মাথায় আমি তখনও চাকরিটা পেয়ে যাই। অনেক ভালো চাকরি, মেলা সুবিধা, কিন্তু একলা জীবনে আমি প্রতিদিন মরতাম নিজের ভেতরে। 5টা মাস আমি পাগলের মতন সারা রাত জেগে থাকতাম। অবশেষে আমার মামা আমার অবস্থা দেখে অনেকটা জোর করে বিয়ের ব্যবস্থা করে।
আমার মামা তোমার নানার কাছে সব খুলে বলেছিল। তারপরে 2 মাস পরে তার ইচ্ছে মতো নিশির সাথে আমার বিয়েটা হয়। আমি জানতাম, নিশি জানতো সব। বিয়ের ঠিক 3য় দিন হুট করেই তোমার মা আসলো। তোমার আসল মা 1 সপ্তাহ বয়সেই তোমাকে কোলে করে এনে আমাকে দিয়ে যায়। আমি জানতাম তুমি আমারই সন্তান, সে তোমাকে চায় না, তাই আমার কোলে সঁপে দিয়ে গেল। আমি ঠিক সে সময় জানতে পারলাম নিশি আমার অতীত নিয়ে কিছু জানতো না। আমার ভাঙাচোরা দুনিয়ায় ভালো হওয়া আশা ছেড়ে দিয়ে আমি নিশিকে সুযোগ দিলাম চলে যাওয়ার জন্য। কিন্তু একদিনও জানি হট করেই আমাকে না বলে তোমাকে নিয়ে কোথায় চলে যায়। তারপর অনেক সময় পরে তোমাকে কোলে করে নিয়ে একেবারে নীরব হয়ে সে ফিরে এলো, আর কখনো গেল না। আমাদের এতদিনের ঘর তো হলো, কিন্তু ভালোবাসাটা বোধহয় তোমার মায়ের থেকে তুমিই পেয়েছিলে। আমি বুঝতে পারতাম ও অজানা কষ্টে নীরবে কষ্ট ভোগ করত। মাঝে মাঝে তোমাকে জড়ি ধরে কাঁদতো, কিন্তু বুঝতে দিত না। আমিও কখনো ওর আলাদা দুনিয়ায় বিরক্ত করতে যাইনি। তোমার মার বিশাল হৃদয় আমাকে প্রতি মুহূর্তে অবাক করত। এত অসাধারণ মানুষকে আমি কোনোদিন দেখিনি নিজের চোখে। কিভাবে যেন সব সামলে নিল, শুধু সামলাতে পারল না নিজেকে। এতকাল পরে গত পরশুদিন আমি অনেক সাহস করে ওকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিশি কেন নিয়েছিল। সেদিন ও মৃদু হেসে উত্তর নিয়েছিল, যাকে ছেড়ে আসতে হয়েছিল তোমার জন্য তাকে দেখার কেউ ছিল না। তাকে ছেড়ে আসতে আমাকে বাধ্য করা হয়েছিল, আর তোমাদেরকে ছেড়ে গেলে আমার বিবেকে বিসর্জন দেওয়া লাগতো। সেদিন তাকিয়ে তোমার মায়ের মুখে দীর্ঘদিনের পুষে রাখা অসহনীয় যন্ত্রণা দেখতে পেয়েছিলাম স্পষ্ট। বুকটা টনটন করে উঠেছিল যন্ত্রণায়। তারপর হঠাৎ করে ও যে কেন এরকম কঠিন সিদ্ধান্ত নিয়ে এভাবে চলে গেল বলেই আমার বাবা আবারও কান্না শুরু করে দিল। আমিও বাবাকে জড়িয়ে ধরে কাঁদছি। মনে হচ্ছিল আমরা দুজনেই যেন দুনিয়ার সব থেকে বেশি অসহায় মানুষ। আমি সবটুকু সত্য এবার জানি। বাপ বেটি মিলে অনেকক্ষণ কাঁদলাম, কেউ কাউকে ঠেকাতে পারছিলাম না। বাবা আর্তনাদ করে বলে উঠল, আমি ওকে প্রচণ্ডভাবে ভালোবাসতাম, কিন্তু ওকে বেঁচে থাকার কারণ দিতে পারিনি। বাবার এই কথা পাগলের মতো আর্তনাদ আমার কলিজা ছিঁড়ে দিচ্ছিল। ইস, বাবাও মাঝে এত যন্ত্রণার পাহাড়, মিথ্যে মুখোশের আড়ালে সত্যগুলো এতটা কষ্ট দিয়েছে সবাইকে, কিন্তু সবশেষে যেন আমার মাই জয়ী। হ্যাঁ, সে শুধু আমার মা। সম্মানের একেবারে চূড়ান্ত ঠাঁই পাওয়ার মতন যদি কোনো মানুষ দুনিয়া থেকে থাকে, তবে সেটা একমাত্র আমার মা। আমাকে জন্ম না দিয়েও সে যা করেছে সেটা দুনিয়াতে কেউ করতে পারবে না। আর আমি হলাম সেই সব থেকে দুর্ভাগা সন্তান, যে কিনা সেই মায়ের কাছ থেকে এতটা দিন দূরে থেকেছি। এই কথাগুলো মনে হতেই মনের ভেতরে আমার মায়ের প্রতি সম্মান আর ভালোবাসা এক এক মুহূর্ত থেকে দ্বিগুণ বেড়ে যাচ্ছিল। মুহূর্তেই নিজেকে থামিয়ে দিলাম। নিজের ভেতরে অন্যরকম সাহস জাগছিল। আস্তে আস্তে বাবাকে চুপ করালাম। বাবার চোখ মুছে দিয়ে আমি হাসি মুখে বাবাকে বলে উঠলাম, চলো বাবা, অনেক হয়েছে কান্নাকাটি। মায়ের জন্য অনেক কিছু করতে হবে আমাদের। মা আমাদের ছেড়ে চলে যায়নি। মাকে আমরা সারা জীবন মায়ের নামে বাঁচিয়ে রাখবো। আমার কথাগুলো শুনে বাবার কি মনে হলো কি জানি, বাবার মুখ চমকে উঠল। সে বিস্ময়ে চোখ বড় বড় করে আমাকে প্রশ্ন করলো, তুমি আমাকে অপরাধী ভাবছো না তো? আর আর তুমি তোমার আসল মাকে জানতে চাও না? আমি প্রচণ্ড দৃঢ়ভাবে উত্তর দিলাম, কিসের আসল মা বাবা? আমার মা আমার বুকের ভেতরে, আর তোমাকে কেন অপরাধী ভাববো, যেখানে আমার মা তোমাকে কোনো দায়ভার দেয়নি? আমার উত্তর আমার বাবার চোখ মুখ কেমন জানি চকচক করে উঠল। আমাকে বুকের ভেতর জড়িয়ে ধরে কপালে চুমু দিতে বলল, তুই একেবারে তোর মায়ের মতন হয়েছিস। বিশাল হৃদয়ের প্রচণ্ড সাহসী একটা মেয়ে। এখানেই শেষ হলো আমাদের কয়েক জীবনের ঘিরে। মিথ্যে মুখোশের আড়ালে সত্যগুলো, সেখানে চির সত্যের সর্বোচ্চ সম্মান নিয়ে জয়ী হয়েছিল আমার নিশিমা। আর আমরা কয়েকজন তার সম্মান বজায় রাখার অঙ্গীকার নিয়ে দিন পালন করেই যাচ্ছি, যেখানে প্রতি মুহূর্তে কাজের সম্মান মাথা নত করে তার যার মায়ের নামে।